শিওর। ঠিক আছে। দেখ আমরা কি বললাম, দেখ আমি দুইটা জিনিসের মধ্যে মানে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি, কিন্তু মনে রাখিস ঠিক আছে। একটা হচ্ছে কি, আমি বলার চেষ্টা করছি যে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে আমরা যদি কাউন্ট গুলোকে ড্র করি, ঠিক আছে, নট নেসেসারি এরকম লাইন আমাদেরকে আঁকতে হবে, কিন্তু ধর আমাদের সিঙ্গুলার পয়েন্ট আছে, আমি সেগুলোকে প্লট করার চেষ্টা করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে ধর ওই এক্স ভ্যালু গুলো, আর এখানে হচ্ছে কাউন্ট গুলো, ঠিক আছে, কাউন্ট অফ এক্স। তাহলে এখানে, তাহলে এই এই প্লটটা এরকম করে তৈরি হবে তাহলে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এটাকে কন্টিনিউয়াসে কনভার্ট করতে চাই, আমরা যদি ভাবি যে আমরা কন্টিনিউয়াসে কনভার্ট করবো, তাহলে আমি কি করবো বলতো, আমি কয়েকটা রেঞ্জে এটাকে ডিভাইড করবো, কয়েকটা রেঞ্জে ডিভাইড করবো। রেঞ্জে যখন ডিভাইড করলাম, এদের মধ্যে কোনো গ্যাপ নেই, তার জন্য এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস হবে। এইবার কি হলো, এটার মধ্যে যদি আমার মনে হয় আমি বার রাখবো, তাহলে বার রাখতে পারি। যদি আমার মনে হয় অন্য কিছু রাখবো, অন্য কিছু রাখতে পারি, হিস্টোগ্রাম যেটা মনে হয় হিস্টোগ্রাম লাগিয়ে যদি ওঠে, তাহলে হিস্টোগ্রাম, ঠিক আছে। তাহলে এগেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কাউন্ট অফ এক্স। বুঝতে পারলি সবাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ডিস্ট্রিবিউশন গুলো প্লট করতে পারি, ঠিক আছে। একবার যখন ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে, তারপরে সি তে আমরা কি করব, মিন আর মিডিয়ানটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। সি পয়েন্টে কি করবো, মিন এন্ড মিডিয়ানকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো, ডি পয়েন্টেও কিছু একটা আছে হয়তো, তাই তো? তো করো, তারপর, বেশি সময় নিস না, হ্যাঁ। এটাতেই শুধু সময় লাগবে, বাকিগুলোতে সময় লাগা উচিত না। ফটাফট করো। টাস্ক ক্লিয়ার হলো সবার? হ্যাঁ, অর্চিসমান, অর্চিসমান টাস্ক ক্লিয়ার হয়েছে? অর্চিসমান আছিস? তো বললা হ্যাঁ বললাম, টাস্কটা ক্লিয়ার হলো, কি করতে বললাম? মানে এই ওই কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9টা সলভ করতে বলছি ফটাফট, পুরো কোশ্চেন, এখনই। ঠিক আছে। কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নিবি, সময় নষ্ট করবি না। হুম। বল, তার কত দূর হলো, পাঠিয়ে দে ফটাফট। অদ্বৈত, হুম। পাঠা। গ্রাফে গ্রাফে কি শুধু পাঠাচ্ছি পয়েন্টস পাঠাচ্ছি। গুলো দেখালেই হবে? না না, ডিস্ট্রিবিউশনটাকে জয়েন কর, তুই কিভাবে আঁকছিস? মানে আমি পয়েন্ট করেছি ওই প্রত্যেকটা পয়েন্ট, মানে জয়েন করিনি পয়েন্ট গুলোকে। না, উপর দিয়ে জয়েন করে দে তুই, যদি তোর ডিস্টিং পয়েন্ট টাইপের হয় উপর দিয়ে জয়েন করে দিতে পারিস। আচ্ছা। হুম। না করলেও হবে, কোনো ব্যাপার না, বাট জয়েন করে দিলে একটা গ্রাফ ফর্ম করবে, তাই তো? হ্যাঁ অদ্বৈত, কি বলছিলি? করছি। পাঠা, প্রথমেরটা অ্যাটলিস্ট পাঠা আমাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 করছি।
স্টার্ট করা। ঠিক আছে, দেখ মানে আমি ভুল বলছি না তোকে, বাট ধর তুই এই প্লটটা আঁকছিস, প্রথমে প্লটটা আঁকছিস তাই না, তোর হিসাবে এই প্লটটা আঁকছিস, ঠিক আছে। এবার ধর তোর মিনটা এখানে আছে সাপোজ, হুম, বোঝা গেল? তাহলে মিনের লাইনটা এরকম করে দে, এরকম একটা বড় একটা লাইন দে, ঠিক আছে, এখানে লেখ মিন ইকুয়ালস টু যত আছে এটা লিখে দে, ঠিক আছে। সিমিলারলি ধর মিডিয়ান ডান দিকেও থাকতে পারে, বাঁ দিকেও থাকতে পারে, একই রকম, বুঝতে পারলি? তারপরে তোর তোর মনে হলো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো হয়তো এদিকে কোথাও আছে। ক্লিয়ার হলো কি? ওটাই, বুঝতে পারছিস? ঠিক আছে, মানে এমন ভাবে আঁক যাতে বোঝা যায়, ঠিক আছে। মিউ প্লাস ওয়ান এস টি, এই যে এটা মিউটাও তোদের জন্য নতুন, ঠিক আছে। মিউ অ্যাকচুয়ালি মিন কে মিউ দিয়ে লেখা হয়, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেটাকে আমরা এক্স বার বলছি না, অ্যাকচুয়ালি আমরা মিউ দিয়ে লিখি, মিউ, ঠিক আছে। আর সিগমাটা এরম করে লিখতে পারিস, বা তোরা এরম করেও লিখতে পারিস, ঠিক আছে। এরম যেন না হয়ে যায়, ঠিক আছে। মানে এইটা গিয়ে একটু স্ট্রেট হবে, ঠিক আছে, একটু স্ট্রেট হবে, উপরে যাবে না, উপরে এরম করে যাবে না। আচ্ছা। অদ্বিত বুঝলি? হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু কেয়ারফুল, মানে সিক্স এর সাথে সিক্স এর মতো লাগছে, ঠিক আছে, সিক্স না এটা, ঠিক আছে। তোরা এরম করেও দিতে পারিস, আমি অনেক সময় এরম করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি এরম করেই লেখা উচিত। মানে কাইন্ড অফ এই যে এই ফর্মটা বা এই ফর্মটা বা এই ফর্মটা হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। ওই পাঠাও, বাকিরা পাঠাও ফটাফট। আর নবস্মিতা একটু একটুখানি অন্যরকম করে আঁকার চেষ্টা কর না, ডিস্ট্রিবিউশনের মতো করে, মানে বার গ্রাফের মতো করে। আচ্ছা। পার্টিশন একই জায়গায় দুটো পয়েন্ট হবে না, হ্যাঁ, 20-20 হবে না, এক্স অ্যাক্সিস এর সবসময় ইউনিক ভ্যালুজ হবে, দুই জায়গায় দুইটা 20 হতে পারে না। স্যার আমি বার গ্রাফ করে আবার আঁকাবো? হ্যাঁ, বার গ্রাফ কর, আর বার গ্রাফ কর, কিন্তু খুব বেশি গ্যাপ রাখিস না, বুঝছিস? মানে আমি চাচ্ছি দেখ, 10 পয়েন্টস আছে না তোদের, 10 পয়েন্টস আছে, তোরা এরকম কর, মানে চাইলে তোরা মানে চারটা গ্রুপ বা পাঁচটা গ্রুপ এরকম করে ডিভাইড কর, বুঝছিস, 5 বিনস বা 4 বিনসে ডিভাইড কর, বুঝতে পারছিস? মানে তোদের ডেটাটা এত এত ছোট না, অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা বোঝা খুব কঠিন, বুঝছিস। তোদেরকে যদি আমি অনেক বড় একটা ডেটা দিতাম না, দেখতে হয়তো ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম লাগছে, বুঝছিস, বা হয়তো এরকম হয়ে যাচ্ছে একটু। তো এইগুলো তখন আসে, বুঝছিস তো, যখন তোর মানে তোর ডেটাটা অনেক বড়, বুঝছিস। যেহেতু তোদেরকে আমি অনেক ছোট ডেটা দিয়ে কাজ করতে বলছি, তাই তোদের অত মানে ভালো করে গ্রাফটা আসবে না, ঠিক আছে। এই ধরনের গ্রাফ আঁকতে গেলে আমাদেরকে কি করতে হবে, মানে বিগ সাইজ ডেটা নিয়ে কাজ করতে হবে, বিগ ডেটাতে কাজ করতে হবে, বুঝা গেল? হুম, স্যার। অর্পিতা, হুম, হ্যাঁ। হুম, হুম, ঠিক আছে অস্মিতা, ঠিক আছে। বাট আবারও ওটাই বলছি, মানে একটুখানি আহ ইয়ে করার চেষ্টা কর, কি বলে, বার চার্ট দিয়ে করার চেষ্টা কর। এটা যেমন লাইন গ্রাফ, তাই না, এটা লাইন হ্যাঁ গ্রাফ বলবো বুঝছি। আমরা, ঠিক আছে। যে পয়েন্ট গুলোকে হ্যাঁ। যখন লাগিয়ে দিই, এটা আমাদের লাইন গ্রাফ বলে, ঠিক আছে। এবার এটাকে জাস্ট ইয়ে কর, কি বলে, বার চার্ট দিয়ে ট্রাই কর। অর্চিষ্মান ভুলটা বুঝতে পারলি? অর্চিষ্মান, দেখ স্যার আমরা তুমি 1 2 3 এরকম করে লিখবো, আমরা কোনোদিনও থ্রির পরে আবার থ্রি লিখবো না, ঠিক আছে। যদি এটা লিখি তাহলে ভুল হয়ে গেল, এটা পুরো মানে ভুল রিপ্রেজেন্টেশন। আমাদের এটা সবসময় ইনক্রিজিং ওয়েতে যাবে, এবং বাঁদিকে সবসময় ডিক্রিজিং ওয়েতে যাবে, এরকম ইউনিক জিনিস দুবার আসতে পারে না। স্যার তুমি কোয়েশ্চেনটা একবার দেখাতে পারবে? আমার ফাইলটা খুলছে না।
অবশ্যই। অদ্রিত, হুম। গ্রাফ দিচ্ছি। প্রত্যয়ের কি হয়েছে? নট ইন্টারেস্টেড? কোনো সেরকম কোনো ব্যাপার থাকলে আমাকে জানাতে বলিস কিন্তু, হ্যাঁ। ইরেগুলারিটি একদমই অ্যাকসেপ্টেবল না। তো সবাই ডিনার করে নিছিস তো? না, কে না? আমি আমি তো রাত মানে ক্লাস ছিল আবার 5-10 মিনিট আগেই বাড়ি ঢুকি। ঠিক আছে, আর আর আমার কিছু করার নেই। হুম। নবস্মিতা, হ্যাঁ। অস্মিতা, হ্যাঁ স্যার। 20-র উপরে কি তাহলে দুটো দিতে পারবো না? নব। তো কাউন্টটা কেন করছি আমরা? কাউন্টটা তো এই জন্যই করছি যে একই জায়গায় যদি 20 যদি দুবার আসে তাহলে উপরে 2 ইউনিট উপরে যাব, কিন্তু নিচে 20 থাকবে, নিচে দুইটা 20 থাকতে পারে না। তাহলে তো এক্স এক্সিসটার রিপ্রেজেন্টেশনই ভুলে যাবে। বুঝে গেল? ঠিক শোনা যাচ্ছে না তোমার কথাগুলো। বাকিটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাহলে, হচ্ছে শোন। হচ্ছে শোন, আবার পাঠালি নাকি আমাকে? হচ্ছে শোন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বলো এখন। হ্যাঁ, বললাম। তোর গ্রাফটা আমি আবার দেখলাম। তোর আর নবস্মিতার ভুলটা প্রায় একই রকম ছিল। ধর এখানে 20 আছে, ন্যাচারালি তুই প্রথমে দুবার 20 লিখে তারপরে কেটে দিছিস, আমি দেখিনি ওটা। তাহলে তোর 20 আছে, তুই এখানে দুবার লিখছিস, এই তো দুটা পয়েন্ট উপরেও দিছিস। দেখ, 20-র ওয়াই এক্সিসটা কি? ওয়াই এক্সিসটা হচ্ছে কাউন্ট অফ স্টুডেন্টস। তো আমাদেরকে কি চেক করতে হবে? 20-তে কতজন আছে, তাহলে আমাদের এই পয়েন্টটা চুজ করতে হবে, ঠিক আছে? নিচে আমরা এরকম করে দুইটা পয়েন্ট দিব না। বুঝে গেল? তাহলে হতে পারে এখানে একটা একটা করে পয়েন্ট আসছে, ঠিক এবার আছে? যেখানে দুই, হুম, বল। তা- তাহলে আমাদের গ্রাফটা তো এরকম করে যাবে, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে পয়েন্ট তাহলে একটাই হবে ওখানে। হ্যাঁ, একটাই হবে। ঠিক আছে, 20-তে উপরে দুই, উপরে একটা কাউন্ট না। দেখ, ওয়াই এক্সিস এ কি লিখছিস তুই? কাউন্ট লিখছিস, তো কাউন্ট অফ স্টুডেন্ট বা কাউন্ট অফ এক্স লিখছিস। বুঝে গেল? ঠিক আছে। হুম। নমস্মিতা, হ্যাঁ। কই? হ্যাঁ করছি। তো পাঠালাম আমি।
অর্জিত একটু বিনস গুলোকে কমিয়ে করতো। কমিয়ে বলতে? মানে অ্যাকচুয়ালি তোর বিনস গুলো ঠিক করে ডিসাইড করা নাই দেখ। আমরা যখন বার চার্ট করি না, তার লেফট সাইডের হ্যাঁ, যে লাইনটা আছে এবং রাইট সাইডে যে লাইনটা আছে তার ভ্যালু গুলো লিখতে হয়। তোর কিন্তু ওটা ক্লিয়ার না, হ্যাঁ, হ্যাঁ। বুঝলো? ও মানে হ্যাঁ, ইয়ে করতে লাগতো তো সামনে শুরুতে, হ্যাঁ। সরি, সরি। ঠিক হ্যাঁ। আছে, মানে স্টার্টিং হুম, পয়েন্ট আর এন্ড পয়েন্টটা লাগবে। হ্যাঁ, মানে তোর হ্যাঁ। ওখানে কি র্যান্ডামলি 12 15 লেখা আছে, তাই তো? হুম, তো ওরা আগে কেটে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট লাগবে, তোকে ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, কিন্তু ইকুয়াল পয়েন্টে তুই ওটাকে কি করছিস, বার গুলো তৈরি করছিস। যদি ইকুয়ালি না তৈরি করিস তাহলে এটা করতেই পারবি না, হ্যাঁ। তো ওখানে প্রবলেম আছে। আচ্ছা। আর অ্যাকচুয়ালি আমি আরো একটা জিনিস তোদেরকে বলতে যাবো। নবস্মিতা এবং আম, অর্চিষ্মার একবার দেখে নেয়, ঠিক আছে? যখন ধর আমাদের ডিস্টিংস পয়েন্টস হয়, ঠিক আছে, ধর ডিস্টিংস পয়েন্টস হলো, এবারে কি আছে তোরা যদি ভালো করে দেখিস তোদের না অনেকগুলো পয়েন্ট কিন্তু মিসিং আছে, মানে তোদের ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড তো নেই নাম্বার গুলো, মানে পর পর নাম্বার তো না। ধর এখানে আছে পয়েন্ট, ঠিক আছে, এরকম এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে ধর, যার ভ্যালু তোরা জানিসই না। তো আমরা অ্যাকচুয়ালি এটাকে ডাইরেক্টলি না জয়েন করতে পারি না। তো নর্মালি কি হয়, এখানে এই পয়েন্টটা যদি কিছু না দেওয়া থাকে, তার মানে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো, দেওয়া নেই মানে ফ্রিকোয়েন্সি জিরো। তাহলে এটা হয়তো এইভাবে উঠবে, তারপর হয়তো এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, তারপর হয়তো এখান থেকে এখানে গেল, ঠিক আছে, তারপরে হয়তো পরের পয়েন্টটাতে আসলো, আবার জিরোতেই থাকবে। বুঝতে পারলি তোরা? নবস্মিতা, নবস্মিতা, বুঝতে পারলি আমি কি বললাম? তোদের গ্রাফটা কেমন আছে, এরম হচ্ছে তাই না? হ্যাঁ ঠিক আছে, এটা হবে না কেন বলতো? কারণ হচ্ছে তোদের পয়েন্ট গুলো তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না তো। মানে তোদের পয়েন্ট গুলো কিরকম আছে, 1 2 3 4 এরকম করে কি পর পর আছে? না তো, বুঝতে পারলি আমি কি বলার চেষ্টা করছি? হুম, ঠিক আছে, যেহেতু তোদের পয়েন্ট গুলো পর পর নেই, তাই জন্য আমরা এইভাবে না লাগিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তখন আমাদের এইভাবে ভাবতে হবে, যেখানে যেখানে নেই ওটা জিরো চলে আসবে। বুঝা গেল? হ্যাঁ এনিওয়ে, আইডিয়াটা বুঝতে পারছিস কি বলার চেষ্টা করছি? ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি কি বলতো, ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটির সাথে ভীষণ ভাবে কানেক্টেড। কেন বলতো? ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বলবো, যে একটা জিনিস কতবার রিপিট করছে, তাই তো, সেটাই আমাদের ফ্রিকোয়েন্সি। এবার সেটাকেই যদি আমি টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো প্রবাবিলিটি হয়ে গেল। বুঝতে পারলি আমার কথাটা? ধর 10টা স্টুডেন্ট আছে, এবার 10টা স্টুডেন্টের কি হলো, আমরা কোশ্চেনটা যদি একবার বের করি, এটা শুনি সবাই একটু মন দিয়ে, হ্যাঁ? মানে আমি ফ্রিকোয়েন্সিকে প্রবাবিলিটির সাথে কানেক্ট করছি, একটু ওটাই শুনিস তো ভালো করে। বলছি। হ্যাঁ, কিছু বললি না অস্মিতা? হ্যালো? ওকে, হ্যাঁ ঠিক আছে, দেখ আমি কি করার চেষ্টা করছি, ফ্রিকোয়েন্সিকে প্রবাবিলিটির সাথে কানেক্ট করার চেষ্টা করছি। এবার দেখ আমাদের যে স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্ট গুলোর কি দেওয়া আছে, মার্কস দেওয়া আছে 12 15 18 20 22 23 24 25 27 37। এবার যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অফ এ স্টুডেন্ট গেটিং মার্কস 25, যদি আমাকে জিজ্ঞেস করে যে 25 পাওয়ার প্রবাবিলিটি কি, এটা যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে কি হবে? তাহলে 25 কয়জন পেয়েছে, একজন পেয়েছে, কতজনের মধ্যে, 10 জনের মধ্যে। তাহলে আমাদের প্রবাবিলিটিটা কি হবে, 1/20, 1/10। কি বলতে পারি? স্যার। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে 25 এর ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল সাম অফ ফ্রিকোয়েন্সি। বুঝিস? মানে প্রবাবিলিটি মানে একটা, এটা হচ্ছে কি বলবো, এটা একটা মানে ডেফিনেশন, যে যদি আমাদের কাছে মাল্টিপল নাম্বার থাকে তার ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে, তাহলে প্রবাবিলিটি আমরা কিভাবে লিখতে পারি, যে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট নাম্বার ডিভাইডেড বাই সাম অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস। ঠিক আছে, তাহলে এখানে যেমন আমাদেরকে যদি 20-র প্রবাবিলিটি বের করতে বলতো, তাহলে 20-র প্রবাবিলিটি কি হয়ে যেত, যেহেতু 20-র ফ্রিকোয়েন্সি 2, তাহলে 2/10 হয়ে যেত, কারণ দুবার আসছে, 10 10 বারের মধ্যে। ঠিক আছে, তাহলে 2/20 হয়ে যেত।
এই কারণেই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি টেবিল ভীষণ ইম্পর্টেন্ট, এবং ফ্রিকোয়েন্সি টেবিল ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি গিভিং আস রিলেশন অফ প্রবাবিলিটি, ঠিক আছে? এবং এই প্রবাবিলিটিটাই অ্যাকচুয়ালি আমরা ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্ট করি, এগুলোতে আসবো আমরা ধীরে ধীরে। কিন্তু এই স্টেজে আমি তোদেরকে বলবো যে ফ্রিকোয়েন্সির সাথে ডিস্ট্রিবিউশনটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওইটাই আমাদেরকে লিড করবে এর পরে প্রবাবিলিটির সাথে, ঠিক আছে? বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। হুম, কার কি ডাউট আছে বল। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম এখনই ফাইনাল গ্রাফটা। ঠিক আছে, দেখছি। হুম, ঠিক আছে। এইবার দেখ, এই অস্মিতা যে গ্রাফটা পাঠাচ্ছে, অস্মিতা গ্রাফটা খুব ভালো লাগছে আমার। ইন টার্মস অফ বার চার্ট ও তৈরি করছে, ঠিক আছে? এই গ্রাফটা ভালো, ঠিক আছে। আই থিঙ্ক আমি দেখিয়ে দিই সবাইকে, দ্বারা সবাই দেখতে পাচ্ছি, দেখতো এই গ্রাফটা দেখা যাচ্ছে? কি রে, দেখা যাচ্ছে? তোরা দেখতে পাচ্ছিস? হুম। দেখ, এখানে এটা অস্মিতা কি করলো দেখ, যেটা ওকে প্রথম দিকে আমি বলছিলাম যে কি বারটাকে এমন ভাবে ইকুয়ালি ডিভাইড কর, তারপরে বার চার্ট কর, ঠিক আছে? প্রথমে দেখ ও কি করলো, তাহলে ফাইভ, জিরো থেকে মানে জিরো থেকে না, এটা মানে ফাইভ থেকে স্টার্ট করবো, কারণ জিরো থেকে ফাইভ আর ফাইভ থেকে অ্যাকচুয়ালি ঠিকই আছে, জিরো থেকে ফাইভ করলেও সমস্যা নেই, হ্যাঁ। তাহলে দেখ, জিরো থেকে ফাইভ, ফাইভ থেকে টেন, টেন টু ফিফটিন, ফিফটিন টু টোয়েন্টি, টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ টু থার্টি, থার্টি টু থার্টি ফাইভ। এই কয়েকটাও বিনসে ডিভাইড করলো প্রথমে। এবার ডিভাইড করার পরে কি দেখলো, কাউন্ট গুলোকে দেখলো। তাহলে ফাইভ থেকে টেনের মধ্যে কেউ আছে? ফাইভ থেকে টেনের মধ্যে আই থিঙ্ক কেউ ছিল না, তাই এখানে ফ্রিকোয়েন্সি কত হয়ে গেলো? জিরো, কিছু নেই মানে জিরো। তারপর টেন থেকে ফিফটিনের মধ্যে বোধহয় দুজন আছে, কি রে, তাই তো? টেন টু ফিফটিন দুজন আছে, তাই ফ্রিকোয়েন্সি কত হচ্ছে দেখ, বার চারটা কত, কত পর্যন্ত গেল? টু পর্যন্ত গেল। তারপর দেখ, ফিফটিন থেকে টোয়েন্টিতে কত গেল? থ্রি পর্যন্ত গেল। টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ, থ্রি পর্যন্ত গেল। টোয়েন্টি ফাইভ থেকে থার্টি, ওয়ান। এবং থার্টি থেকে থার্টি ফাইভ, ওয়ান। ঠিক আছে। আহ অস্মিতা একবার দেখতো, থার্টি সেভেন বোধহয় ছিল একটা নাম্বার, থার্টি থেকে থার্টি ফাইভ এর মধ্যে নেই বোধহয় কিছু। ও, আমি ভুল করে ওটা মার্ক করতে ভুলে গেছি, আমি করে আবার পাঠাচ্ছি। না, ইটস ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট দেখ, আমি এই এই ধরনের একটা গ্রাফ চাচ্ছিলাম, ঠিক আছে? এইখান থেকে তোরা যদি একবার ভালো করে দেখিস, এই গ্রাফটা দেখে কি তোদেরকে মনে হচ্ছে যে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড? মানে এটা, এটা কি সিমেট্রিক গ্রাফ বলা যায়? কি রে, এটা সিমেট্রিক্যাল কি? এর আগের দিন যেমন আমি তোদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখিয়েছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়, সিমেট্রি হয়, তাই তো? তাহলে এটা কি সিমেট্রি? না। না, তাই না? এখানে দেখো, মিন আর মিডিয়ানের মধ্যে দেখ, মিনটা কি আছে? মিনটা মিডিয়ানের থেকে বড়, তাই না? মিন দেখ কি আছে, মিডিয়ানের থেকে বড়। কেন বড় হয়েছে বলতো? মিনটা কেন বড় বড় হলো মিডিয়ানের থেকে? কারণ মিন হচ্ছে
প্রত্যেকটা অবজারভেশনের ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট। মিন প্রত্যেকটা অবজারভেশনের ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু মিডিয়ান ওর কাউন্টের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মিডিয়ান কি দেখবে, ওর লেফটে এবং রাইটের জন্য সেম নাম্বার অফ কাউন্ট থাকে। কিন্তু মিন কি করে, মিন যেহেতু সব ভ্যালুকে অ্যাড করে নাম্বার অফ মানে এন দিয়ে ধর ডিভাইড করে, তাই কি করে অনেক সময় মিনটা কি হয়, ইনফ্লেট হয়ে যায়। যেমন এখানে দেখ, সবগুলো নাম্বার দেখ 30 নিচেই ছিল কিন্তু সব নাম্বার, ঠিক আছে, একটা নাম্বার ফট করে গিয়ে 37 হয়ে গেছিল, বুঝিস। এবার যে 37 যে হয়ে গেল, 37টা তো অনেক বড় একটা নাম্বার। এবার ওই 37 যখন মিনে আমি কনসিডার করছি, ও কি করছে বলতো, মিনটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলি সবাই কথাটা? হ্যাঁ ঠিক আছে, তো এইটাই দেখ একটা কোশ্চেনের মধ্যেও আছে, তোরা যদি ভালো করে দেখিস। আই থিঙ্ক এই যে লাস্ট পার্টের দেখ এক জায়গায় বলা আছে, কোথায় গেল, হ্যাঁ এই যে দেখ, ই ই নাম্বারটাতে দেখ কি বলা আছে, দেখ, কমেন্ট অন দ্য স্প্রেড অফ দ্য ডেটা অ্যান্ড এক্সপ্লেন ওয়েদার দ্য ভ্যালু 37 এফেক্টস দ্য মিন অ্যান্ড মিডিয়ান ডিফারেন্টলি। তাই না? দেখতে পাচ্ছিস, দেখ মিন অ্যান্ড মিডিয়ানকে ডিফারেন্টলি এফেক্ট করছে তো। কেন? 37 হওয়ার জন্য কি করছে, ও মিনটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর মিডিয়ান তো, মিডিয়ানে খুব বেশি ইম্প্যাক্ট করবে না, কারণ মিডিয়ান কি কি ডিপেন্ড করছে, যে কে রাইটে আছে কে লেফটে আছে। বুঝতে পারলি সবাই? মানে 37-এর জায়গায় এই ভ্যালুটা যদি 30 হতো, তাও মিডিয়ান সেমই হতো। বুঝতে পারছিস? 37-এর জায়গায় যদি 30 হতো, তাও মিডিয়ান সেমই হতো। কিন্তু 37-এর জায়গায় যদি 30 হতো, তাহলে কিন্তু মিন চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারলি তোরা আমার কথাটা? হ্যাঁ স্যার। তার মানে কি হয়, বিগ ভ্যালুস অর ভেরি স্মল ভ্যালুস, বুঝিস, খুব বড় ভ্যালু বা খুব ছোট ভ্যালু, যেটা মানে ম্যাক্সিমাম ভ্যালু গুলোর সাথে যাচ্ছে না, ম্যাক্সিমাম ভ্যালু গুলোর আশেপাশে নেই, ওই ভ্যালু গুলো কি করে বলতো, মিনকে ভীষণভাবে ইম্প্যাক্ট করে। বুঝিস, এই ধরনের নাম্বারকে আমরা স্ট্যাটিস্টিক্যালি বলি আউটলেয়ার্স। বুঝিস, এদেরকে কি বলা হয়, আউটলেয়ার্স বলা হয়। মানে আউটলেয়ার্স হচ্ছে এমন কিছু ঘটনা বা এমন কিছু ডেটা, যেগুলো কি করছে বলতো, মানে নর্মাল ডেটাগুলোর সাথে ম্যাচ করছে না, নর্মাল ডেটা থেকে একদমই আলাদা। ঠিক আছে, যখন একদমই আলাদা হয়ে যায়, তখন কি হয়, ও কি করে মিনটাকে ইম্প্যাক্ট করে দিতে পারে। ঠিক আছে, এই কারণেই সবকিছু বিচার করার জন্য মিন ইউজ করা হয় না, অনেক সময় মিডিয়ানও ইউজ করা হয়। এটার দেখ ডাইরেক্ট এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কলেজের অ্যানালিসিসটা করছিলাম, মনে আছে তো? এবার কলেজে কি হয়, যে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো 2 কোটি টাকা স্যালারি পেয়ে গেল। এবার যখন আমরা মিন করব, তখন কি হবে, মিনটা বেড়ে যাবে। কারণ একজন অনেক টাকা স্যালারি পেয়েছে, বাকিরা তো কম পেয়েছে, কিন্তু একজন বা দুজন অনেক টাকা স্যালারি পেয়েছে, তাই কি হবে, মিনটা অনেক বেড়ে যাবে। কিন্তু মিডিয়ান বাড়বে না। কেন মিডিয়ান? কিন্তু এটা দেখবে না যে কত বেশি, ঠিক আছে, মিডিয়ান দেখবে যে ওই মাঝের থেকে, মানে রাইট সাইডে আছেন কি নেই। ঠিক আছে, এই কারণে কলেজ চুজ করার সময় আমরা কি করি, মিডিয়ান খুব খেয়াল করি, মিনটাও দেখি ডেফিনেটলি, কিন্তু মিডিয়ানের উপরও ফোকাস থাকে। তার রিজন হচ্ছে এটা বোঝার জন্য, যে এরম তো না যে কোনো আউটলেয়ার্স হচ্ছে মিনটাকে ইম্প্যাক্ট করছে। বোঝা গেল কথাটা? নবস্মিতা, অদ্রিত? হুম। স্যার বললাম যে মিডিয়ান কি ফ্রিকোয়েন্সির উপর বেসড, লাইক 50-50 ডিস্ট্রিবিউশন রাখার চেষ্টা করে? হ্যাঁ এক্স্যাক্টলি, ও জাস্ট 50-50 করে দেবে। দেখ না, ধর তোদের তোদের ফ্রিকোয়েন্সিটা মানে কত ছিল, দেখ মাঝে কত ছিল, 20 আর 22 ছিল, তাই না? হ্যাঁ। এইবার এই 28-22 কে সেম রাখে তুই যদি বাকি নাম্বার গুলোকে চেঞ্জ করে দিস না, কিন্তু এদের থেকে বেশি রাখবি, যারা বেশি আছে বেশি রাখবি, যারা কম আছে কমই রাখবি, তাহলে মিডিয়ানের মধ্যে কোনো চেঞ্জ হবে না। মানে সাপোজ এইখানে যে 24 আছে, 25 আছে, 27, 37 আছে, এদের সবাইকে যদি তুই 24 করে দিস, ঠিক আছে, সবাইকে 24 করে দিলি, আর এদের যে লেফটে আছে এদের সবাইকে 10 করে দিলি বা 5 করে দিলি, তাও মিডিয়ান সেমই থাকবে, মিডিয়ানের মধ্যে কোনো ইম্প্যাক্ট হবে না। বোঝা গেল? কেন, মিডিয়ান তো ওই শুধু ওই যে মাঝে দুটো দুটো নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। হুম। বুঝতে পারলি আমার কথাটা? ঠিক আছে, হ্যাঁ। ইম্প্যাক্ট কখন করবে, ইম্প্যাক্ট তখন করবে যদি এবার আমরা রাইট সাইডে নাম্বার গুলোকে এত ছোট করে দিই যেটা লেফট সাইডে চলে গেল, তখন মিডিয়ান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হুম। কিন্তু মিডিয়ানের মানে রাইট সাইডে এবং লেফট সাইডের নাম্বারকে যদি আমরা
মিডিয়ানের থেকে বড়টাকে বড়ই এবং ছোটটাকে ছোটই রাখি, তাহলে মিডিয়ানের মধ্যে কোনো ইম্প্যাক্ট হয় না। ঠিক আছে? কিন্তু মিনের মধ্যে ইম্প্যাক্ট হবেই। কেন মিনের মধ্যে ইম্প্যাক্ট হবে? কারণ ও তো কোয়ান্টিটিভ নাম্বার, তাই না? মিডিয়ান অনেকটা কিন্তু মানে কোয়ান্টিটিভই নাম্বার, কোয়ালিটেটিভ বলাটা ভুলই হবে। কিন্তু মিডিয়ানটা তবু কি বললাম যে ও মানে ইনটুইটিভ একটু বেশি, ঠিক আছে? যে ও মানে ও হাফ হাফ করার চেষ্টা করছে, ডিস্ট্রিবিউশনটাকে হাফ হাফ করে দেয়। ঠিক আছে? কিন্তু মিন কিন্তু সবাইকে কনসিডার করবে। বোঝা গেল আমার কথাটা? এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, মাথায় রাখিস, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে কখনো যদি কেউ জিজ্ঞেস করে মিন আর মিডিয়ানের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, এই এই অ্যান্সার গুলো যেন তোরা দিতে পারিস। বোঝা গেল? তাহলে মিন কি হতে পারে? আউটলেয়ার্স দ্বারা বা খুব বড় কোনো নাম্বার দিয়ে বা খুব ছোট কোনো নাম্বার দিয়ে ইম্প্যাক্ট হতে পারে মিন। ঠিক আছে? কিন্তু মিডিয়ান হবে না। ওকে? প্র্যাকটিক্যালি বুঝলি আমি কি বলার চেষ্টা করছি? মানে ভিজুয়ালাইজ করতে পারছিস কি তোরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আই থিঙ্ক আমি সি পয়েন্ট পর্যন্ত তোদের দেখলাম, আমি ডি পয়েন্টটা কিন্তু এখনো কারো দেখিনি। আমাকে ডি পয়েন্টটা দে। এই ডি পয়েন্টটা কেউ করিস নি এখনো? ফটাফট পাঠা। কেউ করে আমি থাকলে বল। পাঠিয়েছি। দাঁড়া দেখছি। ওকে। হুম। তাহলে নবস্মিতা, ওই 30 থেকে 35 এর মধ্যে কিন্তু জিরো আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। তাহলে আমরা ওয়ান এসডি ভ্যালু কত আসছিল? ওয়ান এস ডি। এটাকে এটাকে না শুধু -1 এসডি লিখবি না। ঠিক আছে? -1 এসডি মানে কি? কেউ বুঝবে না তো। এটাকে কি লিখতে হবে? এক্স বার বা মিন -1 এসডি, এবং ডান দিকেটা মিন +1 এসডি। এস বোঝা ডি গেল? আসছিল 6.60। আবার এসডি কত আসছিল? 6.6। 6.6। তাহলে ওটা মিন থেকে মাইনাস করে যেটা আসতো ওটাই তো বসানোর চেষ্টা করছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওটাকে ওই যে লাইনটাকে লেখ, মানে মিন -1 এসডি, আর রাইট সাইডে লেখ মিন +1 এসডি। আচ্ছা। ঠিক আছে? হুম। হ্যাঁ স্যার। হুম। তাহলে দেখ একটা জিনিস তোরা দেখতে পাচ্ছিস, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও, মানে এইটা আই থিঙ্ক আবার আমাকে দেখ, আমি তাহলে আবার একবার দেখিয়ে দিচ্ছি নবস্মিতার খাতা থেকে। তোরা যত চেষ্টা করবি না তত শিখবি, বুঝছিস তো? এবার যদি চেষ্টা না করে বসে থাকিস, পাচ্ছি না বাবা, ঠিক আছে, হচ্ছে না, তাহলে আমার কিছু করার নেই। আমি তোদের হেল্প করতে তখনই পারবো যখন তোরা চেষ্টা করবি। বুঝলি? স্যার বললাম যে গ্রাফ পেপারে 15.4, 28.6 লাইক ডেসিমাল নাম্বার কি করে প্লট করব? কোথাও একটা দিয়ে দিবি, অত অত টেনশন নিচ্ছিস কেন? ও আচ্ছা। ঠিক আছে, কাছাকাছি একটা আইডিয়া করে দিয়ে দিবি। ঠিক আছে? এক্সাক্ট তো দেওয়া যাবে না। ইভেন তুই যে, তোকে যদি বলা হয় 15-এ ডাইরেক্ট মানে এক্সাক্ট দে, তাও হয়তো তুই এদিক ওদিক একটু করবি, তো ওটা it's a মানে যত অ্যাকুরেট করা যায়। ঠিক আছে? কখনো পারফেকশনের দিকে চেষ্টা করতে হবে। দেখ সবাইকে যেটা বলার চেষ্টা করছি, তাহলে দেখ কি হলো, মিডিয়ান এন্ড মিন। তাহলে মিডিয়ান কততে আসলো? 21-এ আসলো। মিন কততে আসলো? 22-তে আসলো। একই রকম অস্মিতা যেভাবে করছে। এবার কি করলাম আমরা? +1 এসডি। নবস্মিতা আবারও কিন্তু বলছি, ঠিক আছে, এটা মিন +1 এসডি এবং মিন -1 এসডি লিখবি। ঠিক আছে? তাহলে হুম। দেখ এইবার আমি যেটা বলার চেষ্টা করছি, দেখ আমি এর আগের দিন কি বললাম, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বোঝায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায় কতটা মানে কতটা ভ্যারি করছে, তাই না? মিনের থেকে কত দূরে আছে। কি এটাই তো বলছিলাম তো? কি রে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোরা ভালো করে দেখতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি এটা এটা বলার চেষ্টা করছে যে সবাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে আছে বলার চেষ্টা করছে কি? মানে না গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? নেই তো। না। বোঝা গেল? ঠিক আছে? হুম তাহলে এবার তোরা রিলেট করতে পারছিস এর আগের দিনের পড়াগুলোর সাথে? হুম। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেমন আমি লিখিয়েছিলাম বোধহয়, তাই না? যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে ওয়ান মানে মিন +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কত পার্সেন্ট থাকে? 68 পার্সেন্টাইল ডেটা থাকে। ঠিক আছে? হ্যাঁ। অনলি 68 পার্সেন্টাইল।
পুরো 100% ডেটা থাকবে না কিন্তু। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে ম্যাক্সিমাম ডেটা কভার হয়ে যায়, তার মানে সব না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে। এইবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলছে, এ যত মিন থেকে দূরে যাবে তার মানে ওর স্প্রেড হওয়ার চান্স অনেক বেশি, রিস্ক তত বেশি। ঠিক আছে, এবং মিনের যত কাছাকাছি থাকবে ওর স্প্রেড হওয়ার চান্স কম, মানে ওর ম্যাক্সিমাম ডেটা গুলো কি আছে, সেন্টারেই আছে, মিনের কাছাকাছি আছে। ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট? স্যার এটা আরেকবার একটু বলতে পারবেন? কোনটা বললাম রে, আবার বলতো। এই তোমার মিনের থেকে কত দূরে থাকবে ওটা? হুম, দেখ, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আছে, আমি কি বললাম, মিন থেকে তোর এখানে কত হচ্ছে, 6 পয়েন্ট সামথিং তোরা পেয়েছিস, তাই না? 6.6 বোধ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ 6.6 পেয়েছিস। তাহলে হ্যাঁ। তাহলে মিন থেকেও কি আছে, +-6.6 ইউনিট দূরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তার মানে হুম এই যে লেফট সাইডে যে ডেটা লাইনটা আছে এবং রাইট সাইডে যে লাইনটা আছে, আমরা বলার চেষ্টা করছি এর মধ্যেই ম্যাক্সিমাম ডেটা কন্টেইন করে, হোল্ড করে। বুঝছিস? নট নেসেসারিলি হ্যাঁ সব ডেটা, ঠিক আছে, নট নেসেসারিলি সব ডেটা, ম্যাক্সিমাম ডেটা এর মধ্যে থাকে। ঠিক আছে, এটাকে আমরা একটা মানে ভালো একটা ডেটা, মানে ভালো একটা কি বলবো, ভেরি ভেরিয়েবিলিটি আছে এরকম ধরে নিতে পারি। ঠিক আছে, নেক্সট কথাটা আমি কি বললাম, যে সাপোজ তুই আর আরো 10টা স্টুডেন্টের ডেটা দেখছিস এবং দেখলি যে ওদের যে মানে ওদের ধর মিনটা এরমই আসলো, মিন এবং মিডিয়ান ধর সাপোজ এরমই আসলো, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলো ধর 10, বুঝিস, 10 হুম মানে +10 -10 মিন থেকে, তাই না? তার মানে কি হলো, হুম ও ও মিন থেকে কি হচ্ছে, আরো দূরে যাচ্ছে। তার মানে কি হুম আছে, ওই স্টুডেন্ট গুলো যে নাম্বার গুলো আছে ওরা কি আছে, একে অপরের থেকে অনেক বেশি দূরে দূরে আছে। তাই জন্য ওদের মধ্যে ভেরিয়েবিলিটিও বেশি। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি, ভেরিয়েবিলিটি, তাই না, হুম ভেরিয়েন্স, বুঝিস তো? ওদের মধ্যে ভেরিয়েবিলিটি বেশি। এই যে ভেরিয়েবিলিটি ব্যাপারটা, এটাই যখন যখন আমরা বিভিন্ন অন্য ক্ষেত্রে দেখি, বিশেষ করে যখন স্টক মার্কেটে দেখি, বুঝছিস, স্টক মার্কেটে যখন হুম আমরা এই ভেরিয়েবিলিটিটাকেই অ্যাজ এ রিস্ক কনসিডার করি, বুঝছিস। মানে মিনটাকে ধরে হুম নিলাম, যে ধর আমি এটা বুঝলাম যে মিন মানে হচ্ছে আমার এতটা রিটার্ন হতে পারে, মানে অ্যাভারেজ রিটার্ন এতটা হতে পারে সাপোজ, মানে এটা স্টুডেন্টের মার্কস এর জায়গায় তুই ভাব এটা স্টকস এর রিটার্ন। ঠিক আছে, 10 দিনের রিটার্ন সাপোজ। ঠিক আছে, মানে 10টা স্টুডেন্টের জায়গায় 10 দিনের রিটার্ন ভাগ, আর ওই ডেটা গুলো হচ্ছে রিটার্ন। তাহলে আমার মিনটা কি বলছে, তাহলে এত% রিটার্ন আমি পেতে পারি, বুঝছিস, এত% রিটার্ন আমি পেতে পারি, এটা মিন বলছে। এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি বলছে, আমার রিটার্নটা কতটা ভ্যারি করতে পারে, বুঝছিস, মানে মিন থেকে কত দূরে যেতে পারে, কত দূরে মানে ম্যাক্সিমাম না। ঠিক আছে, মানে একদম সব মিলে বলার চেষ্টা করছি না, অন অ্যান এভারেজ ডিস্টেন্স কত দূরে থাকতে পারে, সেটাকেই আমরা বলার চেষ্টা করছি +-1 ST। ঠিক আছে, +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইবার এই জিনিসটা যেই স্টকের জন্য বেশি হবে, মানে মিনের থেকে দূরত্বটা যত বেশি হবে, তার মানে কি বলতো, ওই স্টকটা না অনেক বেশি জাম্প করে, কখনো পজিটিভে চলে যায়, কখনো নেগেটিভে চলে যায়, আবার পজিটিভে আবার নেগেটিভে, বুঝেছ তো? মানে ও খুব তাড়াতাড়ি কি করে, ফ্লাকচুয়েশন করে। ফ্লাকচুয়েশন মানেই রিস্ক, বুঝিস, হুম মানে ও স্টেবল না। ঠিক আছে, ও স্টেবল না। এবার স্টেবল না হওয়া মানে কি, মানে আমি যখন বিক্রি করতে যাব দেখা গেলো ফট করে নিচে চলে আসছে, বুঝছেন আমার কথাটা? তাহলে আমি কি হুম হচ্ছে, একটা স্টেবল প্রাইসে ওকে হয়তো বিক্রি করতে পারবো না, বা আমি হয়তো একদিন দেখতেছি 5% প্রফিট হয়েছে, তো পরের দিন দেখছি মানে 10% হয়তো নেগেটিভ হয়ে গেছে, বুঝছিস তো? আর হ্যাঁ অন্যদিকে যখন আমি ওই ওই স্টকটা দেখার চেষ্টা করছি, যে স্টকটার ভেরিয়েবিলিটি একটু কম, ঠিক আছে, হয়তো ও মানে ধর 0.5% উপরে যাচ্ছে, 0.5% নিচে যাচ্ছে, ঠিক আছে, ওইটুকুর মধ্যেই ধরো ও চলাফেরা করছে, ওর বেশি ও বেশি এদিক ওদিক করে না। তার মানে কি, আমি কি জানি, আমার লস হইলেও কমই হবে, আমার লাভ হলেও কমই হবে। হুম বোঝা গেল? এই জন্যই কথাটা বলে যে হাই রিস্ক হাই প্রফিট, বুঝিস, হাই রিস্ক হাই প্রফিট। এবং কথাটা উল্টোও সত্যি, যে হাই প্রফিট মানেই হচ্ছে হাই রিস্ক, বুঝিস, মানে যখনই আমরা হুম হাই প্রফিট করার চেষ্টা করবো তখন হাই রিস্কও আমাদের আছে। ঠিক আছে, হুম তো এইটা একটুখানি রিলেটেড, বুঝিস তো? আমি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ডেটা দিয়ে বোঝালাম, কোয়ান্টিটেটিভলি বোঝালাম, কিন্তু তার সাথে আমি একটু চেষ্টা করলাম স্টক মার্কেট বা
মানে এর যে মিনিংটা একটু কানেক্ট করা। ওকে, মানে তোরা এটাকে এইভাবে ভাব যে তোরা রোজ কত ঘন্টা করে বই পড়িস, এইটা যদি একটা ডেটা বানাস, ঠিক আছে, তার মিন নিলি। মিন নিলে কি বুঝবি, যে একটা অ্যাভারেজ পেয়ে গেলি যে হ্যাঁ আমি রোজ 5 ঘন্টা বই পড়ি সাপোজ, বা 3 ঘন্টা বই পড়ি, ঠিক আছে। এবার কি দেখলি 3 ঘন্টা বই পড়ি। এবার তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলি। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ধর আসে, ধর একজনে আসলে 1 ঘন্টা, একজনে আসলো 3 ঘন্টা, তার মানে কি, তো একজনের 1 ঘন্টা আসলো মানে কি, যে ও মোটামুটি ওই, তার মানে কি 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম ডে বই পড়ে, বুঝছিস, তার বাইরেও যেতে পারে, কিন্তু ওর একটু স্টেবল আছে, ও 2 থেকে 4 ঘন্টায় বই পড়ে, ঠিক আছে, 3 ঘন্টা অ্যাভারেজ, কিন্তু 2 থেকে 4 ঘন্টার মধ্যে বই পড়ে, ঠিক আছে। কিন্তু যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো 3, তাহলে কি হতে পারে, যে তাহলে হতে পারে ও কোনোদিন হচ্ছে 6 ঘন্টা বই পড়ে, আবার কোনোদিন দেখা গেলো বইই পড়ে না। বুঝতে পারলি আমার কথাটা আমি কি বলার চেষ্টা করছি? তাহলে ভেরিয়েবিলিটিটা কি হবে, হাই হবে, কনসিস্টেন্সিটা কমে যাবে। বোঝা গেল কিভাবে কানেক্ট করতে পারিস তোরা এটা রিয়েল লাইফের সাথে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখ আরেকটা জিনিস আমি একটুখানি বলে শেষ করব আজকে। দেখ এর আগের দিনের ক্লাসটা যেটা ছিল আমাদের, পুরো ক্লাসটাই না অনেকটা কোয়ালিটেটিভ ছিল, কোয়ান্টিটেটিভ ছিল না, ঠিক আছে। এবার কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এর মধ্যে পার্থক্য আমরা তো খুব ইনিশিয়াল স্টেজে একবার হয়তো ডিসকাস করছিলাম, তাই না, যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। এবার যদি তোরা ভালো করে মনে করতে পারিস, দেখ আমি ওখানেই বলছিলাম যে কোয়ালিটেটিভ অনেকটা কি হচ্ছে, যে ইনটুইশন বেস, তাই না, যে আমি একজনকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি, নট উইথ এ নাম্বার, তাই না। আমি কোয়ান্টিফাই করে বলছি না যে দেখো এত% লস হবে, না, আমি বলছি যে দেখো এইটা করলে না লস হইতেই পারে, ঠিক আছে, কারণ এটা। আমি ডেটা দিয়ে বোঝাচ্ছি না, ঠিক আছে। তো এবার কোয়ালিটেটিভ করার জন্য নলেজ দরকার, ডেফিনেটলি উইদাউট নলেজ কোয়ালিটেটিভ জাজমেন্ট করা সম্ভব না, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ নিডস গুড নলেজ, ঠিক আছে, বাট কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ নিডস হার্ড ওয়ার্ক, বুঝিস তো, কোয়ান্টিটেটিভ নলেজ গেইন করার জন্য অনেক হার্ড ওয়ার্ক দরকার, কারণ কোয়ান্টিটেটিভ হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে, যে আমাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, খালি মুখে বললে হবে না যে এত% রিস্ক হওয়ার চান্স আছে, বা এটা না, নাম্বার দিয়ে বোঝাতে হবে, যে দেখো আমি হিস্টোরিক্যাল ডেটা চেক করে দেখতে পাচ্ছি মিন এটা, মিডিয়ান এটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা, ভেরিয়েন্স এটা, তো আমার মনে হয় এই এই ডিসিশনটা এইভাবে নেওয়া উচিত, বা এই ডিসিশনটা ভুল হচ্ছে, বা আমাদের স্ট্র্যাটেজিটা ভালো কাজ করছে না, তাই না। তাহলে কি করলাম আমরা, সিমিলার লেভেল অফ ডিসকাশন করছি বাট উইথ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে, কোয়ান্ট অ্যানালিসিস, ঠিক আছে, মানে কোয়ান্টিটিটাকেই শর্টে বলা হয় কোয়ান্ট, ঠিক আছে। এই যে অর্চিষ্মান দাদা তোদের পাগল কোয়ান্টের জব করবে বলে, ঠিক আছে। সো কোয়ান্ট ইজ নাথিং বাট কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে, যে আমরা যখন মানে নিউমেরিক্যালি একটা সিচুয়েশনকে, একটা ইভেন্টকে বা একটা রিকোয়ারমেন্টকে জাস্টিফাই করতে পারি নিউমেরিক্যালি, ঠিক আছে, নাম্বার দিয়ে আমি যখন বোঝাতে পারি, তাহলে ওই অ্যানালিসিস গুলো আমার হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে। কিন্তু যখন আমরা থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, বা একটা ইনটিউটিভলি বোঝানোর চেষ্টা করছি, বা কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, উইদাউট এনি ডেটা, মানে ডেটা ইন দ্য সেন্স নিউমেরিক্যাল ডেটা, ঠিক আছে, তখন ওটা আমাদের হয়ে যাবে কোয়ালিটেটিভ ডিসকাশন, ঠিক আছে। এই যে আমি তোদেরকে যে এক্সাম্পল দিচ্ছি ধর, ঠিক আছে, কানেক্ট করার চেষ্টা করছি, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ জাজমেন্ট, ঠিক আছে। কিন্তু যখন তোরা ওইটা ইউজ করবি, এক্স্যাক্টলি নাম্বার গুলো ক্যালকুলেট করে বের করবি, তখন হবে আসল কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। বোঝা গেল আমার কথা? হ্যাঁ স্যার। কোনো ডাউট? কারো কোনো ডাউট? অস্মিতা, অদ্বৈত, অদ্বৈত কই? অদ্বৈত নাই। বুঝছি। অর্চিষ্মান, হ্যাঁ, বুঝছি। কি বুঝছিস? হবে তাহলে 10টা অঙ্ক, মানে অঙ্ক মানে যেগুলো হোমওয়ার্ক ছিল,
হ্যাঁ, অস্মিতা, হ্যাঁ স্যার বুঝছি। পণ্ডিত, তুমি কবে দিবে প্রেজেন্টেশন? ও ও, তুই কি ভাবছিস আমি ভুলে গেছি? আমি ভুলে গেছিলাম। ভুলে গেলে তো হবে না রে। হ্যাঁ, তোর তোর প্রেজেন্টেশনে আমার কোনো লাভ নাই, বুঝছিস? মানে হ্যাঁ, হুম, আমার লাভ এটাই যে আমি তোকে বুঝতে পারবো তুই কতটা নিতে পারছিস। ঠিক আছে, এটাই আমার লাভ, তাহলে আমার স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে। কিন্তু তোর তোর প্রেজেন্টেশন তোর জন্য দরকার, বুঝলি আমার কথাটা? হ্যাঁ। তোকে তো প্রিপেয়ার করতে হবে, তোকে অনেকটা সময় দিলাম, ভুলে গেছি বললে হয় না। ঠিক আছে, হুম, বুঝে গেল? হ্যাঁ নেক্সট ফ্রাইডে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোদের কিন্তু, আমি আজকে 21, তাই তো? 30-তে আমি বললাম, তাই না? 30 মানে হুম নেক্সট সানডেই তোদের কিন্তু তাহলে ইয়ে হচ্ছে, তাহলে ফার্স্ট প্রজেক্ট হচ্ছে। ঠিক আছে, হুম তাহলে তোরা বাই সানডে, সবার জন্য বলছি কিন্তু বাই সানডে আমাকে তোরা ডেটা পাঠাবি। ডেটা পাঠাবি মানে ডেটার নাম পাঠাবি, ঠিক আছে? যে ইউসিআই কোন ডেটাটা তোরা চুজ করছিস অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে, ডেটাগুলো পাঠাবি, গ্রুপের মধ্যে সবাই পাঠাবি। এই রেসপন্সিবিলিটি কে নিতে পারবি? অস্মিতা, নবস্মিতা। হ্যাঁ একটা ছোট্ট টেবিল বানাবি, ঠিক আছে? হুম টেবিলের মধ্যে কি লিখবি? নাম লিখবি, একটা কলাম নাম হবে, একটা কলাম ডেটা সেট হবে। ঠিক আছে, হুম তাহলে নাম লিখে দিবি, পরপর সবার নাম লিখে দিবি। আর ডেটা সেটের নাম লিখবি, যে কোন ডেটা সেটটা নিয়ে সে কাজ করতে চায়, ওই ডেটা সেটের নামটা লিখে বাই সানডে আমাকে পাঠাবো। ঠিক আছে, তাহলে আচ্ছা। তাহলে অস্মিতার উপরে ছাড়লাম আমি এটা। হ্যাঁ ওকে, আচ্ছা। হ্যাঁ আর সবাই নিজের নিজের ডেটা চুজ কর। ইউসিআই এ যা, ইউসিআই দেখ, এর আগে কিন্তু দেখাইছি ইউসিআই থেকে কি করে ডেটা দেখতে হয়, তাই তো? তো নিজের মতো করে ডেটা চুজ কর, বোঝা গেল? নিজের মতো করে ডেটা চুজ কর। চেষ্টা করি যে এই ডেটাগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি এগুলো না নেওয়ার। ঠিক আছে, অন্য ডেটা নে, অন্য ডেটা নিয়ে ওই ডেটার উপরে কাজ করার চেষ্টা কর। এবং মানে একটু বেটার, ঠিক আছে, মানে ফার্স্ট প্রেজেন্টেশনটার থেকে যেন অনেকটা বেটার প্রেজেন্টেশন হয়। আর আরেকটা জিনিসও, নট অনলি প্রেজেন্টেশন, তোদেরকে কিন্তু মানে পিপিটি বানাতে হবে, মাথায় রাখিস, পিপিটি প্লাস কোড। ঠিক আছে, পিপিটি প্লাস কোড লিখে রাখ। মানে তোদের প্রেজেন্টেশনের জন্য তোদেরকে কনসেপচুয়ালি প্রথমে, কনসেপচুয়ালি বা ডেটা গুলোকে, মানে মেইন তোদেরকে পিপিটির মাধ্যমেই বোঝাতে হবে। ঠিক আছে, মেইন বোঝানো হচ্ছে পিপিটি। ঠিক আছে, কিন্তু তোদের সাবমিশন করতে হবে দুটো জিনিস, পিপিটি প্লাস কোড। বুঝলি না মৌস্মিতা? হ্যাঁ সাবমিশন করতে হবে পিপিটি প্লাস কোড। ঠিক আছে, তাহলে হ্যাঁ পিপিটিটা কি হবে? পিপিটিটা তোদের পুরো অ্যানালিসিসটাকে স্টেপ বাই স্টেপ বোঝাবে, ইন্টারপ্রিটেশন দিবে, কনক্লুশন দিবে, সবগুলো যেন থাকে পিপিটির মধ্যে। ঠিক আছে, নর্মাল মাইক্রোসফট পিপিটি। ঠিক আছে, হুম আর যে কোডটা আছে কোডের মধ্যে যেন সবগুলো, মানে কোড ভালো করে লেখা থাকে, যেই ডেটাগুলো ইউজ করে তোরা পিপিটিটা বানায়। ওকে, হ্যাঁ ঠিক আছে, এই দুইটা তোদের সাবমিশন। ঠিক আছে, আর সাবমিশন তাহলে দেখ, যদি সানডে প্রেজেন্টেশন হয় অ্যাটলিস্ট বাই ফ্রাইডে আর স্যাটারডে তোদের কিন্তু সাবমিশন করতে হবে, সানডে পর্যন্ত ওয়েট করিস না। ওকে, স্যাটারডে। ঠিক আছে, তাহলে স্যাটারডে পর্যন্ত। আর 29th, তাহলে আমি ধরে নিলাম 29th হচ্ছে সাবমিশন ডেট, লাস্ট সাবমিশন ডেট। ঠিক আছে, সাবমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে 1 পিপিটি অ্যান্ড 1 পাইথন কোড। ঠিক আছে, এটা গেল হ্যাঁ সাবমিশন রিকোয়ারমেন্ট। আচ্ছা। অস্মিতা, ফ্রাইডে দিবি বুঝলি। না? ফ্রাইডে দিবি না সানডে দিবি? কারণ ফ্রাইডের পরে কিন্তু সানডেতে আবার আহ, এই প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে। নাকি অন্য কোনো দিন একটা ক্লাস রাখবো বল?
যদি নেক্সট উইকে একটু চাপ হবে হয়তো, বাট এটা তো শুধু পিডিএফ মানে প্রজেক্টটা সাবমিট করব না? না, আমি ওই তোর ফার্স্ট প্রজেক্টের কথা বলছি, মানে ফার্স্ট প্রেজেন্টেশন যেটা মিস করছিস তুই। হ্যাঁ মানে যে ফার্স্ট প্রজেক্টটা ওটা তো সানডেতে প্রেজেন্ট করবো আর ফ্রাইডেতে খালি তোমাকে ডকুমেন্টটা পাঠাবো। হ্যাঁ, পিপিটি আর কোডটা পাঠাবি বাই স্যাটারডে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। বাট আমি ওটা নিয়ে ডিসকাস করছি না, আমি বলছি তোর যেটা প্রেজেন্টেশন মিস করছিস ওই প্রেজেন্টেশনটা এই সানডে দিতে পছন্দ করবি নাকি ফ্রাইডে দিতে পছন্দ করবি? এই ফ্রাইডেতে দিব তাহলে। ফ্রাইডে তাহলে কিন্তু দুটো প্রেজেন্টেশন পর পর হবে, কারণ ফ্রাইডে তুই যদি প্রেজেন্টেশন দিস আবার সানডেও প্রেজেন্টেশন আছে কিন্তু। তো হুম। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো ডাউট বল, অচিস ম্যাম? না, ঠিক আছে। সবাই লিখে নিয়েছিস তো? দেখ, এরম যেন না হয় যে আমি নেক্সট স্যাটারডে গিয়ে জিজ্ঞেস করছি তারপরে তোরা প্রজেক্ট শুরু করছিস, এরম যেন না হয়, তাহলে প্রজেক্ট ভালো হবে না। রোজ কর, অল্প অল্প করে কর, হাফ হাফ আওয়ার, হাফ অ্যান আওয়ার দে বা 1 ঘন্টা দে, ঠিক আছে? আমরা কি ওই 10 নাম্বারটা করব? 10 নাম্বারটা তো তোদের সানডের মধ্যে করে দিতে হবে, এই সানডে, ও। মানে কালকের মধ্যে। ও। 10 নাম্বার, নট অনলি 10 নাম্বার, 10টা কোশ্চেনই করে দিতে হবে। এই সানডের হোমওয়ার্ক তোদের ওই আবার রিপিট হচ্ছে, নতুন কিছু দিচ্ছি না আমি। বোঝা আচ্ছা। গেল? হ্যাঁ। এই সানডের হোমওয়ার্ক ইকুয়াল টু লাস্ট হোমওয়ার্ক, ঠিক আছে? বাট মেক শিওর বাই সানডে একটা ডেটা যেন চুজ করে নিস ফর প্রজেক্ট, এবং সেটা অস্মিতাকে শেয়ার করবি, তাই তো সবাই? অস্মিতা নিজে নিজেকে শেয়ার করবি, ঠিক আছে? হ্যাঁ। অস্মিতা টেবিল বানায় আমাকে পাঠাবি ও যে হ্যাঁ। কে কোন ডেটাটা চুজ করলো, ঠিক আছে? ওই টেবিলটা আমাকে বানিয়ে পাঠাবি, মানে গ্রুপে পাঠিয়ে দিবি, তাহলেই হবে। বোঝা গেল? কোনো ডাউট বল, ফটাফট বল, ছেড়ে দিচ্ছি আমি। অস্মিতা, হ্যাঁ। কোনো ডাউট?